আজকে আমরা ছন্দ সম্পর্কে আলোচনা করব। এই ছন্দ যে শব্দটি, এই শব্দটি তোমরা আগে থেকেই শুনেছো, কিন্তু এখন গ্র্যাজুয়েশনে উঠে তোমাদের এই ক্লাসে মনে হতে পারে ছন্দ বিষয়টা কি। বৃহত্তর প্রেক্ষিতে আমরা যদি দেখি তাহলে ছন্দের অনেক রকম তাৎপর্য আছে। কিরকম? আমাদের যে জীবন চর্চা, সেই জীবন চর্চাতেও একটা ছন্দ আছে, কারণ আমাদের প্রত্যেক দিন যে চলা বলা তার মধ্যেও ছন্দ আছে। আমরা যদি প্রকৃতির মধ্যে লক্ষ্য করি তাহলে দেখা যায় প্রকৃতির মধ্যেও একটা ছন্দ আছে। সেই ছন্দই যখন আমরা সাহিত্যের ক্ষেত্রে, বিশেষত বাংলা সাহিত্যের কবিতা পাঠের ক্ষেত্রে সেই ছন্দের যখন আমরা আলোচনা করব, তখনও সেই সুশৃঙ্খল যে নিয়ম বা রীতি তার কিন্তু প্রসঙ্গটা এসে যায়। কি বললাম? যে আমাদের জীবন চর্চার ক্ষেত্রেও কি আছে? ছন্দযুক্ত। অর্থাৎ আমাদের প্রত্যেকটি দিন, প্রত্যেকটি কাজের সঙ্গে কি হচ্ছে, একটা যদি ছন্দ না থাকে, সুশৃঙ্খল যদি নিয়ম না থাকে, আমরা যদি বিশৃঙ্খল ভাবে জীবনযাপন করি, তাহলে কি হবে? সেই জীবনের মধ্যে নানা রকম সমস্যা দেখা দিতে পারে। সেজন্য আমরা যদি সুশৃঙ্খলিত ভাবে জীবনযাপন করি, তাহলে নিশ্চয়ই সেই জীবন চর্চা বা সেই জীবন যাপন বা জীবনের গতিপথ সুষ্ঠু এবং সুন্দর হবে। এটা সমস্ত মনীষী বা যারা জ্ঞানী গুণী মানুষ তারা চিরকাল ধরে এই কথা বলেছেন। সুতরাং ছন্দ একটা গুরুত্বপূর্ণ বিষয়। তো বাংলা সাহিত্যের ক্ষেত্রে যখন আমরা ছন্দ আলোচনা করব, তখনও সেই সুশৃঙ্খল যে নিয়ম বা রীতি তার প্রসঙ্গটা কিন্তু বারবারই ঘুরে ফিরে আসবে। এই ছন্দ শব্দটি সংস্কৃত ছান্দস শব্দের উৎপত্তি থেকে, বা বলা যেতে পারে ছান্দস শব্দ থেকে এই ছন্দ শব্দের উৎপত্তি। তো ছন্দ বিষয়টা কি, এটা বোঝাতে গিয়ে কবিগুরু রবীন্দ্রনাথ এক জায়গায় তার ছন্দ গ্রন্থে বলেছেন, যদি আমরা লাইনটা পড়ি তাহলে স্পষ্টভাবে বোঝা যাবে, কথাকে তার জড়ধর্ম থেকে মুক্তি দেবার জন্যই ছন্দ। সেতারের তার বাধা থাকে বটে, কিন্তু তার থেকে সুর পায় ছাড়া। ছন্দ হচ্ছে সেই তার, বাধা সেতার, কথার অন্তরের সুরকে সে ছাড়া দিতে থাকে। অর্থাৎ রবীন্দ্রনাথ বললেন যে আমরা যদি সেতার দেখি তাহলে সেতারের মধ্যে কি থাকে? তার থাকে। তারটা সাধারণত বাধা থাকে, কিন্তু সেই বাধা তার থেকে কি হয়? একটা সুরের তৈরি হয়, একটা কি হয়? একটা মূর্ছনা বা ছন্দ স্পন্দন তৈরি হয়। সেই ছন্দ স্পন্দন বা সুরেই হলো ছন্দ। তিনি বলতে চেয়েছেন, অর্থাৎ কবিতা যখন কি হয়, সুশৃঙ্খলিত ভাবে কবিরা যখন শব্দবন্ধ নির্মাণ করেন, সেই শব্দবন্ধের মধ্যেই লুকিয়ে থাকে কি? ছন্দ। অর্থাৎ ছন্দটা কি হবে? যে শব্দবন্ধের মধ্যে শব্দের যে সুশৃঙ্খল যে নিয়ম, তাকে কবিরা কি করবেন? যখন সুন্দরভাবে সাজাবেন, সাজিয়ে তার মনের অভিব্যক্তিকে বা মনের কথাকে প্রকাশ করবেন, তার ফলে সেই কবিতা পাঠের মধ্য দিয়ে যে সুরের মূর্ছনা বা সেই কবিতা পাঠের মধ্য দিয়ে পাঠকের অন্তরে যে আনন্দের উদ্ভাস ঘটবে, সেটাই হলো ছন্দ। এই ছন্দ প্রসঙ্গে কবি নীরেন্দ্রনাথ চক্রবর্তী আরো একটা কথা বলেছেন, সেটা আমরা বলতে পারি। কবি নীরেন্দ্রনাথ চক্রবর্তী বলেছেন, ছন্দ আসলে কথার মধ্যে গতির তারা জাগিয়ে দেয়। ছন্দ কি করে? ছন্দ বলছে কথার মধ্যে গতির তারা। অর্থাৎ আমরা যে কথা বলি, কথা বলার সময় কেউ দেখা যাচ্ছে কথাটা ধীরে বলছে, কেউ দেখা যায় খুব দ্রুত বলছে, কেউ আবার জোরে জোরে বলছে, মানে এক এক ধরনের কথা বলার ঢং এক এক রকম। তো সেই ঢঙ্গের মধ্য দিয়ে বা সেই ভঙ্গির মধ্য দিয়ে কি হচ্ছে? অবশ্যই একটা সুর বা একটা ছন্দের কি হয়? প্রকাশ ঘটে। সেজন্য কবি নীরেন্দ্রনাথ চক্রবর্তী বললেন, ছন্দ আসলে কথার মধ্যে গতির তারা জাগিয়ে দেয়। পবিত্র সরকার এই ছন্দের সংজ্ঞা দিতে গিয়ে তিনি বললেন যে ছন্দ হচ্ছে একটা সুশৃঙ্খলিত রূপ। ছন্দ হচ্ছে একটা সুশৃঙ্খলিত রূপ।
ছন্দ বা ছান্দসিক বা বলা যেতে পারে ছন্দ সম্পর্কে বাংলা সাহিত্যে যারা খুবই পরিচিত তার মধ্যে অন্যতম ছান্দসিক হলেন প্রবোধচন্দ্র সেন। তিনি ছন্দের আলোচনা করতে গিয়ে বলেছেন, সুনিয়ন্ত্রিত ও সুপরিমিত বাক বিন্যাসের নাম ছন্দ। কি বলছেন? সুনিয়ন্ত্রিত অর্থাৎ একটা শৃঙ্খলা থাকবে, সুপরিমিত হবে, কথাটা বেশি হবে না, অর্থাৎ যথাযথ যেখানে যে শব্দ প্রয়োগ করা দরকার সেখানে সেই শব্দটুকুই হবে, সেখানে অসংলগ্ন কিছু থাকবে না, সেই যে বিন্যাস সেটাই হচ্ছে ছন্দ। আরো তিনি বলেছেন, আমাদের নিত্য কথিত বা গঠিত গদ্য ভাষার ধ্বনি প্রবাহকে নিয়ন্ত্রিত ও পরিমিত রূপে বিন্যস্ত করলেই পদ্যের ছন্দ উৎপন্ন হয়। অর্থাৎ আমরা যে গদ্য পড়ি, অর্থাৎ আমাদের যে গদ্য ভাষা, সেই ভাষা যে পড়ার সময় দেখা যাচ্ছে তার মধ্যে নির্দিষ্ট কোনো আমরা ছন্দ খুঁজে পাই না, কিন্তু সেই গদ্যকেই যদি আমরা সুশৃঙ্খলিত ভাবে এবং পরিমিত ভাবে বিন্যাস করি তাহলে তার মধ্যেই কি হবে? ছন্দের বলা যেতে পারে, তার মধ্যে ছন্দের কি হচ্ছে? সুরের বিন্যাস ঘটবে, বা তার মধ্যেই কি হচ্ছে? ছন্দ বা ছন্দ সুর আমরা পাবো। তাহলে দেখা যাচ্ছে ছন্দ ব্যাপারটা হচ্ছে একটা কবিতার সুশৃঙ্খলিত বা সুবিন্যস্ত একটা হচ্ছে কি সুর বা মূর্ছনা। অর্থাৎ শব্দগুলোকে কবি যখন খুব সুন্দরভাবে এবং পরিমিত রূপে কি হচ্ছেন? বিন্যাস করছেন, সেই বিন্যাসের ফলে কবিতা পাঠের মধ্য দিয়ে পাঠকরা কি হচ্ছে? সেই কবিতার মধ্যে একটা কি হচ্ছে? সুর বা ভঙ্গি খুঁজে পাচ্ছে, সেই যে সুর বা ভঙ্গি সেটাই হলো ছন্দ। এই ছন্দ, সাহিত্যের ছন্দ আলোচনা করার ক্ষেত্রে আমাদের যে বিষয়গুলো জানা দরকার বা যে উপাদানগুলো আমাদের জানা দরকার, সেই প্রধান উপাদানগুলো আমি বলছি, সেই উপাদানগুলোর নাম। প্রথমত আমাদের জানতে হবে, দেখো তোমরা ব্ল্যাকবোর্ডের দিকে একটু খেয়াল রাখো। দেখো আমি এখানে কয়েকটি বিষয় লিখলাম, তোমরা হয়তো সবগুলো দেখতে পাচ্ছ না, না? আচ্ছা দেখো এখানে বোর্ডে এই যে ছন্দ, ছন্দ আমাদের বুঝতে হলে বা ছন্দটাকে জানতে গেলে কিভাবে আমরা জানবো বা বুঝবো, সেই জানা বোঝার ক্ষেত্রে প্রথমত আমাদের কিছু উপাদান জানা দরকার, যেটা কি হচ্ছে? বা প্যারামিটার, যে প্যারামিটার গুলোর সূত্র ধরে বা যে উপাদানগুলোর সূত্র ধরে কবিতাটিতে কোন ছন্দ আছে সেটা যখন আমরা বিশ্লেষণ করতে যাব, সেই বিশ্লেষণের ক্ষেত্রে আমাদের এই উপাদানগুলো বা প্যারামিটার গুলো আমাদের জানা দরকার। সেটা হচ্ছে ধ্বনি কি সেটা জানতে হবে, দল, মাত্রা, পর্ব, জ্যোতি, লয়, এছাড়াও আছে শ্বাসাঘাত, তারপরে হচ্ছে স্তবক, তারপরে পংক্তি, তারপরে হচ্ছে পদ। এই বিষয়গুলো আমরা ধীরে ধীরে জানবো। তো আজকে আমরা ছন্দ ব্যাপারটা কি সেটা জানলাম। এরপরে আমাদের যে প্রধান উপাদান সেটা হচ্ছে ধ্বনি। এই ধ্বনি তোমরা ছোটবেলা থেকেই আমাদের বর্ণমালা পড়েছো। সেই বর্ণমালা আমরা দেখেছি বর্ণমালার দুটি ভাগ, একটা হচ্ছে স্বরবর্ণ আর একটা হচ্ছে ব্যঞ্জন বর্ণ। তো স্বরবর্ণগুলি যখন আমরা লিখি তখন সেটাকে, অর্থাৎ বর্ণগুলো যখন আমরা লিখি তখন সেটা বর্ণ, আবার সেগুলোকেই যখন আমরা উচ্চারণ করি তখন সেটা হচ্ছে ধ্বনি। অর্থাৎ শব্দের ক্ষুদ্রতম অংশ যাকে আর বিভাজন করা যায় না তাকেই বলা হচ্ছে ধ্বনি। শব্দের ক্ষুদ্রতম অংশ যাকে আর বিভাজন করা যায় না তাকেই বলা হয় ধ্বনি। এই ধ্বনিকে দুটি ভাগে ভাগ করা হয়, একটা হচ্ছে স্বরধ্বনি আর একটা হচ্ছে ব্যঞ্জন ধ্বনি। যেটা তোমরা কি পড়েছো যে হচ্ছে স্বরবর্ণ আর হচ্ছে ব্যঞ্জন বর্ণ, সেটাকেই ধ্বনির দিক থেকে একটা হচ্ছে স্বরধ্বনি আর একটা হচ্ছে ব্যঞ্জন ধ্বনি। এই ব্যাপারটা আমাদের সূক্ষ্মভাবে জানা দরকার।
তাহলে তোমরা জানো, তবু আরেকবার লিখছি যে স্বরধ্বনি আর ব্যঞ্জন ধ্বনি। তাহলে আমাদের বর্ণমালায় যে বর্ণগুলো আছে সেগুলো সবগুলো কিন্তু ধ্বনি নয়, এটা খেয়াল রাখতে হবে। তবু ধ্বনি বিজ্ঞান অনুসারে কিছু কিছু বর্ণ পরবর্তীকালে বাদ গেছে, সেজন্য ধ্বনি বিজ্ঞানের সঙ্গে বর্ণমালার একটা পার্থক্য আছে। তো সেই দিকে আমরা যাব না, আমরা দেখব যে আমাদের বর্ণমালায় যে বর্ণগুলো আছে তার মধ্যে ধ্বনি কয়টি, স্বরধ্বনি কয়টি আর ব্যঞ্জন ধ্বনি কয়টি। স্বরধ্বনি আমরা জানি, স্বরধ্বনি মূলত মৌলিক স্বরধ্বনি হচ্ছে 7টি আর যৌগিক স্বরধ্বনি হচ্ছে 2টি। সেই ভিত্তিতে অর্থাৎ মৌলিক আর যৌগিক, তার ভিত্তিতে এই স্বরধ্বনিগুলিকে 2টি ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে মৌলিক স্বরধ্বনি আর একটা হচ্ছে যৌগিক স্বরধ্বনি। মৌলিক স্বরধ্বনি কোনগুলো বলবো তোমরা জানো? জায়গা হচ্ছে না, আমি মুছে দিচ্ছি, দাঁড়াও। মৌলিক স্বরধ্বনি এই যে দেখো, অ, আ, হস্যই, হস্যই, এ, ও আর এ, এই 7টি হচ্ছে মৌলিক স্বরধ্বনি। কিন্তু আমাদের বর্ণমালায় যদি দেখি, তোমাদের যদি কেউ প্রশ্ন করে যে আমাদের বর্ণমালায় মৌলিক বর্ণ বা কয়টি, তাহলে দেখা যাচ্ছে আমাদের বর্ণমালায়, বা এভাবে যদি ঘুরে বলে যে আমাদের বর্ণমালায় মৌলিক ধ্বনি কয়টি পাওয়া যায়, তাহলে আমাদের বর্ণমালায় দেখা যাচ্ছে অ, আ, হস্যই, হস্য, এ আর ও, এই হচ্ছে 6টি। দেখা যাচ্ছে আমাদের বর্ণমালায় 6টি কি হচ্ছে মৌলিক স্বরধ্বনি পাওয়া যায়। আর এ নামক যে স্বরধ্বনিটা, এই স্বরধ্বনিটা আমাদের যে বর্ণমালা তাতে পাওয়া যায় না। এটা পরবর্তীকালে বাংলা সাহিত্যে এর কি হচ্ছে প্রয়োগ বা ব্যবহার শুরু হয়েছে। যাই হোক, আমরা আমাদের যে বর্ণমালা, সেখানে আমরা কি হচ্ছে আমরা 7টি মৌলিক স্বরধ্বনি পাই। আর এই মৌলিক 7টি স্বরধ্বনির এগুলোকে কি করা যায় না, এগুলোকে আর বিশ্লেষণ বা এগুলোকে ভাগ করা যায় না। ঠিক আমরা আরেকটি ভাগ পেয়েছিলাম স্বরধ্বনির, সেটা হচ্ছে যৌগিক স্বরধ্বনি। পাশাপাশি যখন 2টি মৌলিক স্বরধ্বনি অবস্থান করে তখন তাকে বলা হয় যৌগিক স্বরধ্বনি। যেমন যেমন হচ্ছে ওই আর ও, এই দুটো হচ্ছে যৌগিক স্বরধ্বনি। কারণ আমরা যদি ওইকে বিশ্লেষণ করি তাহলে পাবো এ আর হস্যই ওই, ওকে যদি বিশ্লেষণ করি ও আর হস্যই ও, অর্থাৎ পাশাপাশি যখন 2টি মৌলিক স্বরধ্বনি অবস্থান করে তখন তাকে বলা হয় যৌগিক স্বরধ্বনি। তাহলে এই ব্যাপারটা আমরা জানলাম যে আমাদের বর্ণমালায় কি হচ্ছে, আমাদের বর্ণমালায় 2 ধরনের ধ্বনি পাওয়া যায়, একটা হচ্ছে স্বরধ্বনি আর একটা হচ্ছে ব্যঞ্জন ধ্বনি। স্বরধ্বনি আমরা কাকে বলবো, যে ধ্বনিগুলো উচ্চারণ করার সময় শ্বাসবায়ু বাকযন্ত্রের কোথাও বাধাপ্রাপ্ত হয় না, তাকে বলা হয় মৌলিক স্বরধ্বনি বা তাকেই বলা হয় স্বরধ্বনি। তো আরেকটা কনসেপ্ট আছে, তাতে বলা হচ্ছে যে ধ্বনিগুলো উচ্চারণ করার সময় অন্য কোনো ধ্বনির সাহায্যের প্রয়োজন হয় না, তাকেই বলা হয় যে স্বরধ্বনি। তো এটা, এই কনসেপ্টটা, পরের যে সংজ্ঞাটা বললাম, এই কনসেপ্টটা অনেকটা পুরনো, সেজন্য আধুনিক ভাষা বিজ্ঞানের মধ্যে বলা হয় যে ধ্বনিগুলো উচ্চারণ করার সময় শ্বাসবায়ু বাকযন্ত্রের কোথাও বাধাপ্রাপ্ত হয় না, তাকেই বলা হয় স্বরধ্বনি বা তাকেই বলা হয় মৌলিক স্বরধ্বনি। এই মৌলিক স্বরধ্বনি আমরা তাহলে ব্যাপারটা জানলাম। তো এই স্বরধ্বনির আমরা 2টি ভাগ পাচ্ছি, একটা হচ্ছে মৌলিক আর একটা হচ্ছে যৌগিক। যেগুলোকে বিশ্লেষণ করা যায় না সেটাকে হচ্ছে বলে মৌলিক, আর যে স্বরধ্বনিগুলিকে বিশ্লেষণ করলে 2 বা তার বেশি মৌলিক স্বরধ্বনি পাওয়া যায় তাকে বলা হচ্ছে যৌগিক স্বরধ্বনি।
আর অপরদিকে হচ্ছে ব্যঞ্জন ধ্বনি। ব্যঞ্জন ধ্বনি কাকে বলা হয়? যে ধ্বনিগুলো কি হচ্ছে উচ্চারণ করার সময় শ্বাসবায়ু বাকযন্ত্রে বাধাপ্রাপ্ত হয় তাকেই বলা হয় ব্যঞ্জন ধ্বনি। এই ব্যঞ্জন ধ্বনির একটা পুরনো সংজ্ঞা আছে, তাতে বলা হচ্ছে যে ধ্বনিগুলো উচ্চারণ করার সময় কি হচ্ছে অন্য কোনো ধ্বনির সাহায্যের প্রয়োজন হয় তাকেই বলা হয় ব্যঞ্জন ধ্বনি। কি বললাম? যে ধ্বনিগুলো উচ্চারণ করার সময় অন্য কোনো ধ্বনির কি হচ্ছে সাহায্যের প্রয়োজন হয় তাকেই বলা হয় ব্যঞ্জন ধ্বনি। এটা পুরনো সংজ্ঞা, কিন্তু আধুনিক ভাষা বিজ্ঞানে বলা হচ্ছে যে ধ্বনিগুলো উচ্চারণ করার সময় শ্বাসবায়ু বাকযন্ত্রে বাধাপ্রাপ্ত হয় এবং তারপরে উচ্চারিত হয় তাকেই বলা হয় ব্যঞ্জন ধ্বনি। তো ব্যঞ্জন ধ্বনি ছন্দ নির্ণয়ের ক্ষেত্রে আমাদের ব্যঞ্জন ধ্বনির শ্রেণী বিভাগ বা কতগুলো ব্যঞ্জন ধ্বনি সেটা আমাদের জানার খুব একটা প্রয়োজন নেই। তবে আমাদের জানতে হবে যে ব্যঞ্জন ধ্বনিগুলোর সঙ্গে কি থাকে, ব্যঞ্জন ধ্বনিগুলোর সঙ্গে একটা অন্তর্নিহিত একটা স্বর থাকে। সেই অন্তর্নিহিত স্বরটাকে বাদ দিয়ে যখন ব্যঞ্জনটাকে উচ্চারণ করা হয় তখন সেটা পার্টিকুলার ব্যঞ্জন ধ্বনি। কিন্তু যখন কি হচ্ছে দেখা যাচ্ছে সেই ব্যঞ্জনের সঙ্গে অন্তর্নিহিত স্বরধ্বনিটা থাকছে, তখন সেই ব্যঞ্জন ধ্বনির উচ্চারণের ক্ষেত্রে একটা স্বর থাকে, সেই কারণে সেটাও ব্যঞ্জন ধ্বনি, কিন্তু খাঁটি ব্যঞ্জন ধ্বনি নয়। ব্যাপারটাকে একটা উদাহরণ দিয়ে বা বিশ্লেষণ করে আমরা ব্যাপারটাকে বুঝতে চেষ্টা করব। ধরে নাও ক লিখলাম, ক একটা ব্যঞ্জন ধ্বনি। তো এই ক যখন ব্যঞ্জন ধ্বনিটা যখন আমরা বিশ্লেষণ করব তখন তার মধ্যে পাবো কর সঙ্গে অ। তাহলে দেখো এই যেমন কটাকে যখন বিশ্লেষণ করছি তার সঙ্গে কর সঙ্গে কি একটা আছে অ, আবার খটাকে যখন বিশ্লেষণ করছি তখন তার সঙ্গে পাওয়া যাচ্ছে খ প্লাস অ। দেখো বিশ্লেষণের মধ্যে কর নিচে একটা হসন্ত দিয়েছি, আবার খর বিশ্লেষণে খর নিচে একটা হসন্ত দিয়েছি। অর্থাৎ যখন আমরা ক থেকে অটাকে আলাদা করে ফেলেছি তখন সেই ব্যঞ্জনটা পুরোপুরি উচ্চারিত না হয়ে অর্ধভাবে উচ্চারিত হয়, তখন সেই ব্যঞ্জনটাকে খাঁটি ব্যঞ্জন বা আমরা অর্ধ ব্যঞ্জন অনেক সময় বলতে পারি। এরকম অর্ধভাবে যখন কোনো ব্যঞ্জন ধ্বনি উচ্চারিত হবে তখন তার নিচে কি থাকবে? তার নিচে একটা হসন্ত থাকবে। আমাদের যখন শব্দ গঠিত হয় তখন এই শব্দ গঠনের সময় কোথাও কোথাও দেখা যায় এই অর্ধ ব্যঞ্জন বা বলা যেতে পারে স্বরযুক্ত যে ব্যঞ্জন সেই ব্যঞ্জন ব্যবহৃত না হয়ে স্বর ছাড়া ব্যঞ্জন কি হচ্ছে ব্যবহৃত হয়। আর একটা উদাহরণ আমি দিতে পারি। দেখো এখানে আমরা বিদ্যা শব্দটা যদি বলি তাহলে দেখো বিদ, বিদ যদি আমরা বিশ্লেষণ করি তাহলে এই যে দটা, দর ওখানে যেখানে জ ফলা ছিল সেই জ ফলা থাকার কারণে দটা কি হয়েছে? দ্বিত্ব হয়েছে, দুইবার উচ্চারিত হয়েছে, তখন কি হয়েছে? বিদ, বয়রস্যি দয় হসন্ত, বিদ। এই যে দেখো এই দটা দেখা যাচ্ছে আমরা যেভাবে দ বলি সেভাবে উচ্চারিত হচ্ছে না, বিদ, অর্থাৎ দটা অর্ধভাবে উচ্চারিত হচ্ছে। সেই জন্য সেই দটা পার্টিকুলার ব্যঞ্জন বা খাঁটি ব্যঞ্জন বা বলা যেতে পারে স্বরহীন ব্যঞ্জন। আর পরেরটাতে দেখো দর সঙ্গে আ আছে, সেজন্য সেটা মানে স্বরযুক্ত হয়েছে, সেটা আলাদা একটা দল হয়েছে। এই যেখানে কি হবে এই হসন্ত বসবে তখন সেই ব্যঞ্জনটা কি হবে? পার্টিকুলার ব্যঞ্জন, এবং সেই ব্যঞ্জনের শেষে আর কোনো ধরনের স্বরধ্বনি থাকবে না। এটা সবসময় আমাদের খেয়াল রাখতে হবে। এই বিষয়ে তোমাদের কোনো প্রশ্ন থাকলে বলতে পারো, কোনো প্রশ্ন থাকলে আমাকে জিজ্ঞেস করতে পারো। তাহলে আমরা একটা জিনিস জানলাম যে আমাদের যে বর্ণমালা সেই বর্ণমালাকে যখন আমরা উচ্চারণ করি
তখন সেটা হচ্ছে ধ্বনি। আর ধ্বনিকে দুই ভাগে ভাগ করা যায়, একটা হচ্ছে স্বরধ্বনি আর ব্যঞ্জন ধ্বনি। স্বরধ্বনির দুটি ভাগ, একটা হচ্ছে মৌলিক স্বরধ্বনি আর একটা হচ্ছে যৌগিক স্বরধ্বনি, আর ব্যঞ্জন ধ্বনির এখানে ভাগ নেই। এই আমরা বিষয়টা জানলাম স্বরধ্বনি কি আর হচ্ছে ব্যঞ্জন ধ্বনি কি। এরপরে চলে আসবো আমরা দল। ছন্দ নির্ণয়ের ক্ষেত্রে আরেকটি গুরুত্বপূর্ণ উপাদান হচ্ছে দল। দেখো, দল বা অক্ষর কথাটা লিখলাম, দল বা অক্ষর। এই যে এইখানে দুটো শব্দ, দল ব্যাপারটা তোমরা বুঝবে, কিন্তু অক্ষর ব্যাপারটা নিয়ে একটু কি আছে, মতানৈক্য আছে। আমাদের যে বাংলা ভাষা, আমরা যেমন ধরে নাও ছোটবেলায় পড়ি যে অক্ষরগুলো ঠিকঠাক ভাবে শিখে নে, এটা সাধারণত বাড়ির মানুষেরা বলে থাকে, বা বাড়ির গার্জিয়ানরা বা যারা পড়ায় মাস্টারমশাইরা তারা বলে, যেমন হচ্ছে অক্ষরটা লেখ। হ্যাঁ, তখন ধরুন আমি, সে বলবে যে অ লেখ বা আ লেখ, তাহলে এগুলোকে আমরা জানি, যখন আমরা এগুলো লিখলাম তখন সেগুলো হচ্ছে বর্ণ। এগুলোকেই যখন আমরা উচ্চারণ করছি তখন তাকে বলা হচ্ছে দল। তো এগুলো যখন হচ্ছে এই বর্ণ, এই বর্ণগুলোকে সংস্কৃতে কি বলা হয়, তাকে অক্ষর বলা হয়। তো আমাদের বাংলা ভাষা যেহেতু সংস্কৃত ভাষার বিবর্তনের মধ্য দিয়ে এই বাংলা ভাষার উদ্ভব হয়েছে, সেই জন্য উচ্চারণ রীতিতে বা আমাদের পড়ানোর যে রীতি, তাতে এই অক্ষর মানে আমরা যেটাকে বর্ণ বলি সেটাকেই সংস্কৃতে বলা হয় অক্ষর। এবং বাংলা ভাষার বা কথ্য ভাষায় অনেকে কি হচ্ছে এই বর্ণগুলোকেই অক্ষর বলে থাকে। সেজন্য পরীক্ষায় যদি কখনো এসে যায় অক্ষর ব্যাপারটা কি, তখন কিন্তু আলোচনা করতে হবে। আবার আধুনিক ভাষা বিজ্ঞানে কি বলা হচ্ছে, দল আর অক্ষর, সেটা আবার কি রকম। ধরে নাও, দেখো এখানে আমি একটা শব্দ লিখলাম আসল। হ্যাঁ, আসল, যে, বা ধরুন আমি লিখছি অলোক, একটা শব্দ লিখতে পারি ক দিয়েই, ক দিয়েই একটা আমরা শব্দ লিখলাম অলোক, অলোক। তাহলে দেখো এখানেই আমরা যে শব্দটা পাচ্ছি, এই শব্দটার ক্ষেত্রে কি হচ্ছে, যখন আমরা উচ্চারণ করছি তখন দেখা যায় যে উচ্চারণের ক্ষেত্রে কি হচ্ছে, বলছি যে অ, তারপরে হচ্ছে লোক, অ, তারপরে কি বলছি লোক। অর্থাৎ এই যে একটা শব্দ, এই শব্দটা আমাদের শ্বাসবায়ুতে বা আমাদের উচ্চারণ করার ক্ষেত্রে আমরা কিন্তু পুরোপুরি ভাবে উচ্চারণ করতে পারি না। সেজন্য আমাদের কি করতে হয়, ভেঙে ভেঙে উচ্চারণ করা হয়। সেজন্য ভাষাবিজ্ঞানের রীতিতে বা ভাষাবিজ্ঞানের সূত্রে তারা বললেন যে শ্বাসবায়ুর এক ধাক্কায় শব্দের যেটুকু অংশ উচ্চারিত হয় তাকেই বলা হচ্ছে দল। এই যে তাহলে এখানে অ, অ একটা দল, আর লোক হচ্ছে একটা দল। অর্থাৎ আমরা এই অলোকটাকে যে বিশ্লেষণ করি, তাহলে এখানে আমরা দুটি দল পাচ্ছি, একটা হচ্ছে অ, আর হচ্ছে লক। হ্যাঁ, অ আর হচ্ছে লক, অলোক। দেখো, তাহলে আমরা যখন পাচ্ছি অলোক, তাহলে একটা শব্দকে যখন আমরা উচ্চারণ করছি তখন দেখা যাচ্ছে ভেঙে ভেঙে আমাদের উচ্চারণ করা হয়। সেজন্য এই যে যেটুকু শব্দের ভেঙে উচ্চারণ করার ক্ষেত্রে শব্দের যেটুকু অংশ আমরা একবারে উচ্চারণ করতে পারছি সেটা হচ্ছে দল। এই দলটাকেই আধুনিক ভাষা বিজ্ঞানে কি বলা হচ্ছে, অক্ষর বলা হচ্ছে। অর্থাৎ আধুনিক ভাষা বিজ্ঞানের রীতি অনুযায়ী দল আর অক্ষর হচ্ছে এক, দুটো আলাদা বিষয় নয়। কিন্তু সংস্কৃত যে উচ্চারণ রীতি বা সংস্কৃত রীতি অনুযায়ী অক্ষর হচ্ছে, এখন আমরা যেটাকে বর্ণ বলি সেই বর্ণটাই হচ্ছে সংস্কৃত মতে সেটাই হচ্ছে অক্ষর। তাহলে ব্যাপারটা, এবার আমরা যদি দলে পার্টিকুলার চলে আসি, তাহলে বলতে হবে যে শ্বাসবায়ুর এক ধাক্কায় শব্দের যেটুকু অংশ উচ্চারিত হয় তাকেই বলা হয় দল। বুঝতে পারলে? দল ব্যাপারটা বুঝতে পেরেছো? শ্বাসবায়ুর এক ধাক্কায় শব্দের যেটুকু অংশ উচ্চারিত হয় তাকেই কি বলা হয়, দল। তাকে কি বলা হচ্ছে, তাকে বলা হচ্ছে দল। তাহলে আমরা একটা আর একটা উদাহরণ দিতে পারি।
দেখো এখানে আমি 3টি শব্দ লিখেছি। বলো দীপিকা, তুমি বলতে পারবে? আলমা খাতুন, আলমা খাতুন বলো এখানে এই প্রথমটা ধরে নাও মা, এটাকে উচ্চারণ করো। মা, এটাকে যদি আমরা উচ্চারণ করি তাহলে এটা কি শ্বাসবায়ুর এক ধাক্কায় পুরোটা উচ্চারিত হচ্ছে, না এটাকে আমরা ভেঙে উচ্চারণ করছি? শ্বাসবায়ু মানে একবারে উচ্চারিত হচ্ছে। তাহলে এটা একটা কি হবে? এটা একটা দল, তাই তো? এটা একটা কি দল, এবং এই দলটাই আবার শব্দ। আমরা যদি দেখি মা, একটা শব্দ, এটা আবার একটা দলও, কারণ শ্বাসবায়ু এক ধাক্কায় উচ্চারিত হচ্ছে, সেই জন্য এটা কি হচ্ছে? দল। আবার এই মা লিখে এটা কি হচ্ছে? তার অর্থ প্রকাশ করছে। যখন কোনো ধ্বনি পরপর বসে কি হচ্ছে? অর্থ প্রকাশ করবে, তখন সেটা শব্দ। তাহলে মা একটা অর্থ প্রকাশ করছে, এর একটা অর্থ আছে, সে মানে অন্যান্য শব্দ থেকে এর একটা আলাদা বৈচিত্র্য আছে, সেজন্য এটা হচ্ছে একটা শব্দ। অর্থাৎ এটা 2টা বৈশিষ্ট্য পাচ্ছি, এটা একটা দল, আবার এটা একটা শব্দ। পরের হচ্ছে দাদা, বলো প্রিয়া কর্মকার, এখানে হ্যাঁ স্যার। বলো এখানে দাদা, এটা কটি দল পাবো আমরা? স্যার দুটি পাবো, দা আর দা। দার দা, তাহলে আমরা কি হচ্ছে? এখানে 2টি দল পাচ্ছি। পরেরটাতে বলো ঋষিতা, ঋষিতা বলো কমল। হ্যাঁ স্যার। হ্যাঁ কমল বলো। স্যার কমল। হ্যাঁ স্যার দুটি, একটা হচ্ছে ক আর মল, তাই তো? এখানে আমরা হ্যাঁ এই শব্দ, একটা শব্দ এদের 2টি দল পাচ্ছি, এখানে একটা শব্দ এখানে 2টি দল পাচ্ছি, এটাতে আবার একটা পাচ্ছি। আবার দেখা যাচ্ছে একটা দুটো নয়, 3-4টাও একটা দল মানে একটা শব্দের মধ্যে থাকতে পারে। তার একটা উদাহরণ দেওয়া যেতে পারে। যদি আমরা বনলতা বলি, তাহলে দেখো এখানে বনলতাটা যদি যখন বলছি ব নো ল তা, তাই না? তাহলে এখানে আমরা কটা দল পাচ্ছি? 4টা দল পাচ্ছি। ওকে, তাহলে শ্বাসবায়ুর এক ধাক্কায় শব্দের যেটুকু অংশ উচ্চারিত হয় তাকে বলা হয় দল। এই দলকে 2 ভাগে ভাগ করা যায়, আবার কোন কোন বইয়ে এই দলকে 3 ভাগে ভাগ করা হয়েছে। তো আমি 3টি ভাগের কথাই বলি। তাহলে এখানে আমরা দল 3টি পাচ্ছি। কি কি দল? একটা মুক্ত দল, একটা হচ্ছে রুদ্ধ দল, আর একটা হচ্ছে যৌগিক দল। কি কি দল? একটা হচ্ছে মুক্ত, একটা হচ্ছে রুদ্ধ, আর একটা হচ্ছে যৌগিক, তাই তো? তাহলে আমরা দল পাচ্ছি 3টা, একটা হচ্ছে মুক্ত দল, একটা হচ্ছে রুদ্ধ দল, আর একটা হচ্ছে যৌগিক দল, বা যৌগিক স্বরান্ত কোথাও বলা হচ্ছে যে যৌগিক স্বরান্ত দল। তাহলে সেটা আমি লিখে দিচ্ছি যৌগিক স্বরান্ত। যৌগিক স্বরান্ত দল আমরা এই 3টি ভাগে ভাগ করছি। মুক্ত দলের একটা উদাহরণ দিচ্ছি, ধরো না মা। এই 3টি দলের 3টি উদাহরণ দিলাম। কি কি উদাহরণ দিচ্ছে? মা, এই দেখো মা একটা দল বলেছিলাম, তো মা যদি আমরা উচ্চারণ করি মানে এটাকে যদি বিশ্লেষণ করি, মার সঙ্গে কি পাবো? ম প্লাস আ, অর্থাৎ যে দলের শেষে স্বরধ্বনি থাকছে সেটা হচ্ছে মুক্ত দল। বুঝতে পারলাম? দেখতে পাচ্ছ তোমরা? তাহলে দেখো মা, এই মাটাকে যদি আমরা বিশ্লেষণ করি কি পাবো? ম প্লাস আ। কি হবে? ম প্লাস আ, অর্থাৎ এই দলটা শেষে কি থাকবে? স্বরধ্বনি থাকবে। অর্থাৎ আমরা যদি বিশ্লেষণ করি, কারণ এখানে বিশ্লেষণ করছি ম প্লাস আ, তাহলে যে দলের শেষে স্বরধ্বনি থাকবে, শুধু আ নয়, অ থাকতে পারে, হর্ষই থাকতে পারে, ও থাকতে পারে, যে কোনো স্বরধ্বনি থাকে কোনো দলের শেষে যদি থাকে, তাহলে সেই দলটি হবে মুক্ত দল।
আর হচ্ছে রুদ্ধদল কাকে বলবো? যে দলের শেষে ব্যঞ্জন ধ্বনি থাকবে। আমরা জেনেছি ব্যঞ্জন ধ্বনি হচ্ছে পার্টিকুলার ব্যঞ্জন ধ্বনি, যেখানে স্বর থাকবে না, সেই ব্যঞ্জন ধ্বনি যদি থাকে তখন সেটা হবে রুদ্ধদল। ধরো না অন, অন কথাটা বলছি, অন, অ আর ন, এই নটার পরে কি জোরে টান হচ্ছে এতে? ন যখন আমরা বলছি অন, দেখো নটা অর্ধভাবে উচ্চারিত হচ্ছে, নটা কিন্তু পুরোপুরি ভাবে উচ্চারিত হচ্ছে না। সেই জন্য এটা কি দল? এটা হচ্ছে রুদ্ধ দল, কারণ এই দলের শেষে কি আছে? অর্ধ ব্যঞ্জন ধ্বনি আছে। ওকে, বুঝতে পারলাম? এই দলের শেষে কি আছে? ব্যঞ্জন ধ্বনি আছে, সেই জন্য এটা হচ্ছে রুদ্ধ দল। তারপরে হচ্ছে যৌগিক স্বরান্ত, অর্থাৎ যৌগিক, যে দলের শেষে যৌগিক স্বরধ্বনি থাকে তাকে বলা হয় যৌগিক স্বরান্ত দল। যে দলের শেষে কি থাকে? যৌগিক কি হচ্ছে স্বরধ্বনি থাকে, তাকে বলা হচ্ছে যৌগিক স্বরান্ত দল। যেমন আমরা সৌ, দন্তেশ্বর সঙ্গে ঔ আছে, সেই জন্য ওটা কি হচ্ছে? যৌগিক স্বরান্ত। আমরা যদি বলি বৌ, ব আর হর্ষৌ বা বয় ঔ করে বউ লিখি, তখন সেটা কি হচ্ছে? যৌগিক স্বরান্ত। অর্থাৎ যে দলের শেষে কি হচ্ছে? যৌগিক স্বর থাকবে তাকে বলা হবে যৌগিক স্বরান্ত। এবার আর একটা বিষয় আমাদের জানতে হবে, এই তিনটি দলের আলাদা আলাদা কি আছে? চিহ্ন আছে। তো এই দলগুলোকে তো আমরা কি করে আইডেন্টিফিকেশন করব? তো আইডেন্টিফিকেশন করার জন্য এগুলোতে কি হচ্ছে? আলাদা আলাদা চিহ্ন আছে। যদি আমরা চলে যাই মুক্ত দল, তাহলে মুক্ত দলের চিহ্ন হচ্ছে অর্ধচন্দ্রাকার চিহ্ন। দেখো আমি এটা একটা অর্ধচন্দ্রাকার চিহ্ন দিচ্ছি মর উপর, দেখেছো? মটার উপর একটা অর্ধচন্দ্রাকার চিহ্ন দিলাম। এটা হচ্ছে, এই যদি কোনো দলের উপরে যদি এরকম চিহ্ন দেওয়া থাকে তখন আমরা বুঝে নেব সেটা হচ্ছে মুক্ত দল। আবার যখন অন হবে, রুদ্ধ দল হবে, দেখো তার উপরে আমি একটা কি দিলাম? একটা দাড়ি টেনে দিলাম। এই যে দাড়িটা, এই দাড়িটা হচ্ছে রুদ্ধ দলের চিহ্ন। এরকম ছোট্ট একটা ড্যাশ ড্যাশ টাইপের, এটা হচ্ছে রুদ্ধ দলের চিহ্ন। যৌগিক স্বরান্ত এর নিজস্ব কোনো চিহ্ন নেই, এটাতে কি হচ্ছে? রুদ্ধ দলের যে এই ড্যাশ চিহ্ন সেটাই সেখানে বসবে। বুঝতে পেরেছো? আমি কিন্তু দেখা যাচ্ছে সৌয়ের উপরে যে মাত্রা দিলাম, মাত্রার উপরে যে দাড়িটা আছে সেটাই হচ্ছে চিহ্ন। বুঝতে পারলাম? তাহলে দেখা যাচ্ছে রুদ্ধ দলের চিহ্ন হচ্ছে ছোট্ট একটা ড্যাশ। রুদ্ধ দলের চিহ্ন কোনো দলের উপরে কি হচ্ছে? যদি এরকম ড্যাশ চিহ্ন দেওয়া থাকে তাহলে আমরা সেটা বুঝবো কি দল, তাহলে সেটা আমরা বুঝতে পারবো সেটা হচ্ছে রুদ্ধ দল। ওকে, কারো কোনো প্রশ্ন এই নিয়ে? কারো কোনো প্রশ্ন আছে? তাহলে আমরা একটা উদাহরণ নিয়ে আলোচনা। তাহলে আমরা দল কত রকম পেলাম? দল হচ্ছে তিন রকম, একটা মুক্ত দল, একটা হচ্ছে রুদ্ধ দল, একটা হচ্ছে যৌগিক স্বরান্ত দল। মুক্ত দল কাকে বলে? যে দলের শেষে স্বরধ্বনি থাকবে তাকে আমরা বলবো মুক্ত দল, এবং সেই মুক্ত দলের চিহ্ন হচ্ছে অর্ধচন্দ্রাকার চিহ্ন। আর রুদ্ধ দল, যে দলের শেষে কি হচ্ছে? ব্যঞ্জন থাকবে, তাকে আমরা বলবো রুদ্ধ দল। রুদ্ধ দলের চিহ্ন হচ্ছে উপরে ছোট্ট একটা ড্যাশ। আর যৌগিক স্বরান্ত দল, যৌগিক স্বরান্ত দলের কি হচ্ছে? যে দলের শেষে যৌগিক স্বর থাকবে তাকে আমরা বলবো যৌগিক স্বরান্ত। সেই যৌগিক স্বরান্তের হচ্ছে চিহ্ন ছোট্ট একটা ড্যাশ উপরে। বুঝতে পারলাম? আরো কোনো প্রশ্ন আছে? প্রশ্ন থাকলে বলতে পারো। প্রশ্ন আছে কারো? নেই? তাহলে আমরা এবার একটা বড় উদাহরণ দেব। একটা লাইন, এটা কিন্তু একটা লাইন, মহাভারতের কথা অমৃত সমান। তারপরে লাইন ছিল কাশিরাম দাস কহে শুনো পুণ্যবান। তা আমরা সেটাতে যাচ্ছি না, আমি দল নির্ণয় করার জন্য পার্টিকুলার একটা লাইনকে আমরা বেছে নিচ্ছি। তো সেই জন্য দেখো এখানে যদি বলি ম হা, ম, এটা কি দল হবে? বলতে পারো সবাই? মটা কি? ম টান হচ্ছে, তাহলে এটা কি দল? তাহলে এটা মুক্ত দল। মুক্ত দল। মুক্ত দলের চিহ্ন দিল। তারপরে হা, হাটা কি দল? সেটাও মুক্ত দল। মুক্ত দল। দল। হা, ভা, সেটাও মুক্ত দল। র